বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় ৩৯৫ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। ১. গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। ২. কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। ৩. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ক কি গ্যারান্টর হতে চায়? এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। চীন ইরান সামরিক বন্ধুত্ব, মার্কিন অভিযানে ফাঁস, চাঞ্চল্যকর সত্য। যে খবরটি সামনে এসেছে তা আকাশকুসুম নয়, এটি কল্পকাহিনী নয়, এটা বাস্তব এবং ভীষণ তাৎপর্যপূর্ণ। সামরিক ক্ষেত্রে চীন যে ইরানের অকৃত্রিম বন্ধু, এই সত্য এতদিন অনেকের কাছে ছিল অমাবস্যার চাঁদের মতো। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এবার সেই সত্য প্রকাশ্যে, একটি ঘটনাতেই সব পরিষ্কার। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ময় জাগানিয়া প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সরাসরি ইরানের দিকে যাচ্ছিল একটি কার্গো জাহাজ। সেই জাহাজে ছিল অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির সরঞ্জাম, উপকরণ, যন্ত্রাংশ, অর্থাৎ ইরানের সামরিক শক্তির অক্ষয় ভাণ্ডার ভরাট করার রসদ। কিন্তু মাঝপথে ঘটে যায় নাটকীয় মোড়। ভারত মহাসাগরে মার্কিন বাহিনী অভিযান চালায়। এই অভিযান ছিল মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের। চুপিসারে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা জাহাজে উঠে পড়ে, কয়েক ঘন্টা অবস্থান করে, তারপর যা ছিল সব ধ্বংস করে দেয়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এই অভিযানের একটাই উদ্দেশ্য, ইরানের সামরিক অস্ত্রাগার পুনর্গঠন ঠেকানো, অর্থাৎ ইরান যেন আবার শক্ত হয়ে না দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি অন্ধকারে ঢিল মারা দেশ? না, ইরান অগাধ জলের মাছ, সুচতুর, অভিজ্ঞ। এই চালান ধ্বংস করা হয়েছে ঠিক, কিন্তু জ্ঞান ধ্বংস করা যায়নি। আর এখানেই ইরানের আসল শক্তি। ইরানের প্রযুক্তিগত জ্ঞান একদিনে তৈরি হয়নি, এটা বহু বছরের অগ্নি পরীক্ষার ফল। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব এসেছে, কিন্তু ইরান অথই জলে পড়ে দিশেহারা হয়নি। অকুল পাথর ভীষণ বিপদেও তারা কুল খুঁজে নিয়েছে। মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে আবার এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে শ্রীলঙ্কার উপকূলে এসে তারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে যায়। এই ঘটনার বিষয়ে চীন কিংবা ইরান কেউই মন্তব্য করেনি। নীরবতা কি দুর্বলতা? না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত বার্তা। এটা প্রথম ঘটনা। বেশ কয়েক বছরের মধ্যে চীন থেকে ইরানে যাওয়া কোনো কার্গো জাহাজ আটকানো হলো। এর আগেও নভেম্বরে ইরানি কার্গোতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করা হয়। এখানে একটি বিষয় পরিষ্কার, ইরান একা নয়,
চীন, রাশিয়া, ভেনেজুয়েলা এই অক্ষশক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে। চীন শুরু থেকেই তেহরানের পাশে, শি জিনপিং সরকারের অবস্থান স্পষ্ট। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জব্দের ঘটনায় চীন কড়া নিন্দা জানিয়েছে। বর্তমানে সেই ট্যাঙ্কার টেক্সাস বন্দরে, কিন্তু জবাবে কি হয়েছে? ভেনেজুয়েলাকে চীন ও রাশিয়ার সমরাষ্ট্রে সজ্জিত করা হয়েছে। এটাই ভূ রাজনীতি। ইরান জানে ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। সেই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইরান এগিয়ে চলে। চালান ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির সংকল্প ধ্বংস করা যায় না। হিজবুল্লাহ একা? ভুল। যুদ্ধটা হিজবুল্লাহ না, এক ঘোষণা কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরান বলল লড়াই চলবে। যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না, কিন্তু সুতো এখানে। মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা, চির অশান্তি। আর সেই আগুনে নতুন করে ঘি ঢালল ইরানের স্পষ্ট ঘোষণা। তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে। কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাতি। ভাষা ছিল কেতাদুরস্ত, কিন্তু বার্তা ছিল আগুনের মতো। ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি প্রতিরোধ অক্ষ, এর পালের কাদা। এই অক্ষের ভেতর আছে হামাস, হুথি, একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায়। দেখতে সাধারণ, তবে ভেতরে শক্ত। ভেলাতির ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ। কথাটা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ, আবার কারো টনক নড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানাপোড়েন 1 বছরের বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। কিন্তু এখানে শুরু শাখির পারাব। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইরানের ছায়া। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে। অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা, কিন্তু এখানেই ইরানের কৌশল। তারা জানে সময়ই আসল অস্ত্র। ক্ষণিকের ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে, কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে। ভেলাতির এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন লেবাননের জন্য হিজবুল্লাহ রুটির চেয়েও জরুরি। এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। পাল্টা জবাবে তিনি বলেন রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড়। এখানেই প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন। এরপর ইরান কূটনৈতিক চাল দেয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে। ইউসুফ রাজি সরাসরি বলেন ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। তার বক্তব্যে ইরান যেন কংস মামা। ইউসুফ রাজি অভিযোগ করেন ইরান গা ঢাকা দেয়া খেলছে, কিন্তু সুতো তার হাতে। তবু প্রশ্ন একটাই, ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? উত্তর সহজ, ইরান জানে এই অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না। সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা। তেহরান সেই দলে। নিষেধাজ্ঞা, চাপ, সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে। এটা কোনো ডুমুরের ফুল নয়, বরং বাস্তব শক্তির জাল। ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল শত্রুতা নতুন নয়, কিন্তু ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যদের দিয়ে খেলায়, এটাই তাদের জিলাপির প্যাচ। কেউ বলে এটা ছলচাতুরি, কেউ বলে কৌশল। বাস্তবে এটা শক্তির ভিন্ন ভাষা। যেখানে অন্যরা উত্তেজনায় অগ্নিশর্মা, সেখানে ইরান ধীরে হাল ধরে। সব মিলিয়ে বলা যায় হিজবুল্লাহ একা নয়। ইরান স্পষ্ট করে দিল এই লড়াইয়ে তারা সাক্ষী গোপাল হয়ে থাকবে না। মধ্যপ্রাচ্যের এই খণ্ডপ্রলয়ের মধ্যে তেহরান আবারও দেখালো দৃশ্যমান না হয়েও তারা কতটা প্রভাবশালী। আর এই বাস্তবতা ইসরায়েলের জন্যই এক কঠিন মাথা ব্যথা। বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় ৩৯৫ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিল ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি?
তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। ১. গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। ২. কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। ৩. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ককে গ্যারান্টর হতে চায়। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। ইরানের আকাশ ইসরায়েলও ভেদ করতে পারবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ, হুমকি আর পাল্টা হুমকির এই অঞ্চলে প্রতিদিনই নতুন কোন উত্তাপ যোগ হয়। ঠিক এমন সময় ইরান থেকে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, যা অনেকের চক্ষু চড়ক গাছ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি জানালেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। তিনি সন্তুষ্ট। শুধু কথার কথা নয়, আত্মবিশ্বাসের সঙ্গে বলা কথা। কারণ এই উন্নতি দীর্ঘদিনের পরিশ্রমের ফল। 15 ডিসেম্বর তিনি ঘুরে যান খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে। দিনরাত এক করে তারা কাজ করছে। এই প্রচেষ্টাই ইরানের আকাশকে নিরাপদ রেখেছে। ইরানের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে তারা প্রতিরক্ষা ব্যবস্থায় 16 কলা পূর্ণ করেছে। প্রযুক্তি, প্রশিক্ষণ আর কৌশল সব দিক থেকেই। এখানে কোনো কাঁচা হাতের কাজ হয়নি। বিজ্ঞানী, গবেষক, সেনা কমান্ডার আর প্রতিরক্ষা শিল্প সবাই মিলে এক মনে কাঞ্চন যোগ তৈরি করেছে। এই বক্তব্য এমন সময় এলো যখন জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। সেই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছিল একেবারে অন্ধের যষ্টি। তারা বহু হামলা প্রতিহত করেছে। যদিও এই লড়াইয়ে কয়েকজন প্রতিরক্ষা সদস্য শহীদ হন, অনেকে আহত হন, তবু ইরান পিছিয়ে যায়নি। কারণ ইরানের শক্তি ক্ষণস্থায়ী নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল কয়েকটি হামলাতেই ইরান ঘাটের মরা হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তাদের জন্য গুড়ে বালি হয়ে দাঁড়ায়। ইরান দেখিয়ে দেয় তারা সহজে ভাঙে না। মুসাভি পরিষ্কার করে বলেন, বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা ইরানের অগ্রাধিকার। এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একসঙ্গে কাজ করছে। সবাই অন্ধ অনুকরণ করছে না, বরং নিজেদের কৌশল তৈরি করছে। একই দিনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরান এমন প্রযুক্তি তৈরি করছে যা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা। এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি ভীতি প্রদর্শনের শক্তি। তার ভাষায়, ইরানের প্রতিটি অর্জন সীমান্ত ছাড়িয়ে যায়। নিপীড়িত দেশগুলোর জন্য এটি আশার আলো। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো চায় ইরানের স্বাধীনতা নষ্ট করতে, কিন্তু ইরান কোনো নিশ্চুপ বসে থাকবে না। তারা নিজেরাই হাল ধরেছে। গবেষকদের পথে বাধা সরানো হচ্ছে, যেন উন্নয়ন থেমে না যায়। ইরান জানে ইসরায়েলের সঙ্গে এই অহিনুকুল শত্রুতা নতুন নয়, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। ইরান চলে রয়ে শুয়ে, ধীরে, ঠান্ডা মাথায়, কিন্তু কার্যকরভাবে। যেখানে অন্যরা মেজাজ হারায়, সেখানে ইরান হিসাব কষে এগোয়। সব মিলিয়ে বলা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা আজ আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। আর এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের এই খণ্ড প্রলয়ে ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা। যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবার ভারী, আবার প্রশ্ন,
যুদ্ধ কি ফিরে আসছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে। এটা আকাশ কুসুম নয়, হালকা কথাও নয়। ইরান বিষয়টিকে হালকাভাবেও দেখছে না। তারা অন্ধকারে ঢিল মারা অবস্থানে নেই, বরং সতর্ক, প্রস্তুত, দৃঢ়। আরাকচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা অনির্ভঙ্গ পণ নিয়েছে। এখানে পিছু হটার প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে ইরান বলছে তারা যুদ্ধ চায় না, তারা কূটনীতি চায়। আলোচনাই তাদের প্রথম পথ। এটা কি দুর্বলতা? না, এটা শক্তির আত্মবিশ্বাস। যে শক্তি জানে আক্রমণ হলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও তাদের আছে। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি 12 দিনের যুদ্ধের কথা বলেন। সেই যুদ্ধ ছিল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু ইরান ভাঙেনি। ইরানের বিশ্লেষণ কি? ইসরায়েল এখন মানসিক যুদ্ধ চালাচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করছে। এটা নতুন কৌশল নয়, মানসিক যুদ্ধ যুদ্ধেরই অংশ। আরাকচির ভাষায় এটা বড় সামরিক পরিকল্পনার অন্ধি-সন্ধি হতে পারে। ইরান তাই চোখ বন্ধ করেনি, কানে তুলে দেয়নি, বরং প্রতিটি ইঙ্গিত পর্যবেক্ষণ করছে। ইরানের শক্তি কোথায়? শুধু ক্ষেপণাস্ত্রে নয়, শুধু ড্রোনে নয়, ইরানের শক্তি তাদের মনোবলে, তাদের জ্ঞানে, তাদের প্রযুক্তিতে। আরাকচি খুব পরিষ্কার করে বলেছেন, আপনি ভবন ধ্বংস করতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন, কিন্তু মানুষের মাথার ভেতরের জ্ঞান ধ্বংস করা যায় না। এটাই ইরানের অক্ষয় ভাণ্ডার। এই শক্তি কখনো ফুরায় না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেছে, কিন্তু ভেঙে পড়েনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, একটার পর একটা চাপ, কিন্তু ফল কি? সমস্যার সমাধান হয়নি। অদৃষ্টের পরিহাস এখানে। ইরান বলছে চাপ দিয়ে সমাধান আসে না, আলোচনা ছাড়া পথ নেই। তবে যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না, ওয়াশিংটনকে দেখে না অন্ধের ষষ্ঠী হিসেবে। আরাকচি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব আছে, তবুও ইরান আলোচনার দরজা বন্ধ করতে চায় না। কারণ ইরান জানে সংঘাত একদিনে আসে না, একদিনে যায়ও না। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, চলতি বছরের 13 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলছিল। ঠিক তখনই ইসরায়েল হামলা চালায়। এরপর শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে নিহত হন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ। মোট প্রাণহানি 1064 জন। এটা ছোট ঘটনা নয়, এটা অকুল পাথার মতো বিপদ। আজ ইরান কি বলছে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয় পাই না। যদি চাপ আসে, যদি আঘাত আসে, ইরান রুখে দাঁড়াবে। ইরান অগ্নিগর্ভ শক্তি, সংযত কিন্তু প্রস্তুত। এটাই আজকের বাস্তবতা। ইরান এখন অথই জলে পড়ে দিশেহারা নয়, বরং শক্ত হাতে হাল ধরে আছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তি সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয়, তাহলে এটা স্পষ্ট বার্তা। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে, তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া, অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায় এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে?
এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে।